সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে সুস্থ আছো এবং ঘরে অবস্থান করছো। বৈশ্বিক মহামারীর এই সময়ে তোমাদের পড়াশোনার স্বাভাবিক যে অবস্থা সেটি বিঘ্নিত হয়েছে বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনায় চট্টগ্রাম কলেজ অনার্স তৃতীয় বর্ষের জন্য অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করেছে এবং সেই অনলাইন ভিত্তিক ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি, মুহিব স্যার। এবং আজকে আমি তোমাদের যে কোর্সটি পড়াই সেটি হচ্ছে রম্য, বাংলা রম্য ভ্রমণ সাহিত্য। এই রম্য ভ্রমণ সাহিত্যের একটি গ্রন্থ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই গ্রন্থটির নাম হচ্ছে আয়না। আমরা দেখতেই পাচ্ছি আয়না। আয়না এই ব্যঙ্গাত্মক গল্প গ্রন্থটি রচনা করেছেন আবুল মনসুর আহমেদ। আমরা আয়না গল্প গ্রন্থে বিশ্লেষণের আগে আমরা আবুল মনসুর আহমেদ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আবুল মনসুর আহমেদ 1898 সনে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানিকুলা গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং বলা যায় একজন গুড়া ওহাবি অর্থাৎ মোহাম্মদী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। এই পরিবারের আদর্শ ছিল তুরস্ক অর্থাৎ তুর্কি টুপি পরা এবং একটি রক্ষণশীল পরিবারের সদস্য ছিলেন আবুল মনসুর আহমেদ। যদিও স্কুলে থাকতে এই রক্ষণশীলতার জায়গাটি পুরোপুরিভাবে তার মন থেকে দূরীভূত হয়েছিল, বিশেষভাবে ময়মনসিংহ জেলা স্কুলে তার শ্রদ্ধেয় কয়েকজন শিক্ষকের মাধ্যমে বা সান্নিধ্যের কারণে। এবং আবুল মনসুর আহমেদের সাহিত্য জীবনের মধ্যে আমরা দেখব যে তিনি অনেকগুলো ব্যঙ্গাত্মক গল্প রচনা করেছেন। আমি যদি একটু তালিকা করি তাহলে বলতে হবে যে প্রথম দিকে আমাদের যে গল্পটি আছে আয়না, এটি ব্যঙ্গাত্মক রচনা। এরপরে আসমানি পর্দা, ফুড কনফারেন্স এবং গালিবারের সফরনামা। আমরা জনাথন সুইফটের এই গ্রন্থটির অনুবাদ হিসেবে, অর্থাৎ এখানে ভাবানুবাদই বলা যায়, এই অনুবাদটি তিনি করেছেন গালিবারের সফরনামা, এটি একটি। এবং এর বাইরে তিনি বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন। উপন্যাসের মধ্যে জীবনখোদা, এটি খুব বিখ্যাত একটি উপন্যাস। পাশাপাশি সত্য মিথ্যা এবং আবে হায়াত, এই তিনটে উপন্যাসের কথা আমরা বিশেষভাবে বিবেচনা করতে পারি। আর আবুল মনসুর আহমেদের যদি প্রবন্ধের কথা বলি তাহলে প্রবন্ধ বিশেষভাবে খুব বিখ্যাত হয়েছে আমার দেখা রাজনীতির 50 বছরে এই গ্রন্থটি। এর বাইরেও আরও বেশ কয়েকটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রয়েছে। পাক বাংলার কালচার, তারপর হচ্ছে শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু, এবং আরেকটি রয়েছে বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা। সর্বোপরি তার এই রচনাগুলোকে আমরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে পারি। তো আবুল মনসুর আহমেদের ভাবনা বা মানুষ ভাবনা নিয়ে আমাদের একটু বলা হচ্ছে। আবুল মনসুর আহমেদের পড়াশোনার একেবারে শেষের দিকে যদি আমরা বলি তাহলে যখন কলকাতায় তিনি চলে গেলেন, রিপন কলেজে পড়ছেন, তখন থেকে তিনি সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং এই কর্মজীবনের মধ্যেই তিনি ওনার লেখার একেবারে বলা যায় হচ্ছে খুব ভালো একটি অবস্থান তৈরি হয়েছে। উনি সৌগাত পত্রিকায় কাজ করেছেন, দৈনিক নবজয়ে কাজ করেছেন, দি মুসলমানে কাজ করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সঙ্গে বেশ জোরালোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই যে কথাটি আমরা বলছি, আবুল মনসুর আহমেদ একই সঙ্গে সাংবাদিক, একই সঙ্গে রাজনীতিবিদ এবং সেই সঙ্গে তো অবশ্যই সাহিত্যিক। তাহলে আবুল মনসুর আহমেদ কিভাবে তার গ্রন্থে সমাজের বিভিন্ন ধরনের ভণ্ডামির চিত্র বা অন্যায়ের চিত্র, অসঙ্গতির চিত্রগুলো উপস্থাপন করেছেন, তার প্রসঙ্গ হিসেবে আমরা বলতে পারি তিনি যেহেতু রাজনীতি সচেতন ছিলেন, সরাসরি রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন এবং সেই সঙ্গে এটিও বলা যায় যে তিনি আওয়ামী মুসলিম লীগের সঙ্গে বেশ ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। প্রথম দিকে তিনি মুসলিম লীগের সঙ্গে জড়িত ছিলেন, পরবর্তী সময়ে স্বরাজ দলের সঙ্গে বেঙ্গল প্যাক্টের আন্দোলনের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছেন। স্বরাজ দলের চিত্তরঞ্জন দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল এবং তিনি চিত্তরঞ্জন দাসের পাশাপাশি থেকে তিনি বেঙ্গল প্যাক্ট এবং স্বরাজ দলের হয়ে কাজ করেছেন। সর্বোপরি তিনি তার এই কর্মজীবনে সাহিত্য, সাংবাদিকতা
অবশ্যই সঙ্গে রাজনীতি সমান্তরালে চালিয়েছেন। আবুল মনসুর আহমেদের যেই গ্রন্থটি আজকে আমরা আলোচনা করছি সেটি আমরা আগেই বলেছি, সেটি হচ্ছে আয়না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আয়নাতে মুখ দেখি এবং আমরা আমাদের বাইরের প্রতিচ্ছবিকে আমরা দেখতে পাই, কিন্তু আয়নাতে কি আমাদের ভেতরের প্রতিচ্ছবি দেখতে পাই? না, দেখতে পাই না। তো সেজন্য আয়না এই গল্পগ্রন্থের মাধ্যমে তিনি ভেতরের কথাগুলোকে, ভেতরের চিত্রগুলোকে, ভেতরের ক্ষতগুলোকে তিনি উপস্থাপন করেছেন। এবং এই আয়না ব্যঙ্গাত্মক রচনা সম্পর্কে বলা যায় যে এটি এই আয়না গ্রন্থের যতগুলো গল্প রয়েছে সেই গল্পগুলো 1922 থেকে 1929 সালের মধ্যে রচিত হয়েছে এবং বেশিরভাগ গল্পগুলো সওগাত পত্রিকায়, আমরা জানি নাসিরউদ্দিন এর সওগাত পত্রিকা, তিনি যখন কলকাতায় ছিলেন তখন সওগাত পত্রিকায় তিনি প্রকাশ করেছেন। পরবর্তী সময় 1935 সনে এটি প্রকাশিত হয়। এরপরে আমরা যদি বলি আয়না শুরু থেকে, যে আয়নার সম্পর্কে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং সেই গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা ভূমিকা অংশে, এই গ্রন্থের ভূমিকা অংশে দেখতে পাই। তিনি বলেছেন যে আবুল মনসুর আহমেদের যে আয়না, সেই আয়নার মধ্যে শুধু মানুষের বাইরের প্রতিচ্ছবি নয়, তার ভেতরের অন্তরের যে প্রতিচ্ছবি বা মুখোশ, সেটিও আবুল মনসুর আহমেদ অতি সুনিপুণভাবে উন্মোচন করেছেন। এবং নজরুল ইসলাম বলছেন যে ভাষার কান মোলে কীভাবে রস সৃষ্টি করতে হয় সেটি কিন্তু আবুল মনসুর আহমেদের এই আয়না গল্প গ্রন্থটি পড়ে বুঝে যাবে। ব্যঙ্গাত্মক সাহিত্য অনেকে লিখেছেন, কিন্তু তাদের মধ্যে আমরা যদি বলি আবুল মনসুর আহমেদের এই ব্যঙ্গ রচনাগুলো একেবারে ব্যতিক্রম। সমাজের মানুষ তারাই ছিলেন তার লেখার মূল উপজীব্য। আমরা যদি একটু বলি যে মানুষ ভাবনার জায়গা থেকে তার লেখার মূল উপজীব্য হচ্ছে বাংলাদেশের জনজীবন, সমাজ এবং সংস্কৃতি। সেই সঙ্গে তিনি তার ভাষ্য, অর্থাৎ আবুল মনসুর আহমেদের একটি ভাষ্য হচ্ছে যে সাহিত্য মানে জীবন ভিত্তিক সাহিত্য, এবং তিনি বলছেন জীবন মানে হচ্ছে জনজীবন এবং সমাজের জনজীবন তিনি বলেছেন। তো এগুলোকে যদি আমরা বিবেচনায় আনি তাহলে বলা যায় যে যখন আবুল মনসুর আহমেদ কলকাতায় অবস্থান করছেন বা তৎকালীন সময়কালকে আমরা যদি বিবেচনা করি তাহলে অনেকগুলো বিষয় এখানে সামনে আসবে। ব্রিটিশ শাসন চলছে, অসহযোগ আন্দোলন চলছে, খেলাফত আন্দোলন চলছে, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। এই সমস্ত বিষয়গুলো ওনার লেখার, অর্থাৎ আবুল মনসুর আহমেদের লেখার উপযোগী হিসেবে এসছে। এই আয়না গল্প গ্রন্থের বৈশিষ্ট্য বিবেচনা করলে আমরা এখানে প্রধানত দুইটা বিষয় পাচ্ছি। একটি হচ্ছে ব্যঙ্গ এবং পরিহাস প্রবণতার জায়গাটি, এবং সেই সঙ্গে পাচ্ছি তীক্ষ্ণ সমাজ চেতনা, সমাজের কল্যাণ কামনা লেখার মাধ্যমে সেটি তিনি করেছেন। আর সার্থকতার জায়গায় যদি বলা হয় যে এখানে রস বিচারের ক্ষেত্রে এটা সার্থকতা কি আছে, অন্ধকার দিকের উন্মোচনটা কিভাবে করেছেন এবং চরিত্র ও ভাষাগত প্রয়োগ যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমরা গ্রন্থের পটভূমি বিচারটা করিনি। সেটি হচ্ছে এই গল্প গ্রন্থের, অর্থাৎ ব্যঙ্গাত্মক রচনাটির মধ্যে প্রধানত তিনটি বিষয় রয়েছে যেগুলোকে আমরা তার গল্প বিচারে সামনে আনতে পারি। প্রথম হচ্ছে ধর্মীয়, অর্থাৎ ধর্মীয় ভণ্ডামি, ধর্মীয় কুসংস্কার এবং ধর্মের অন্ধ যে দিকটি সেটি তার গল্পগুলোর মধ্যে রয়েছে। রাজনৈতিক বিষয় রয়েছে, বিশেষভাবে ভণ্ড রাজনীতি, এবং সেই সঙ্গে যারা ভণ্ড রাজনীতির ধারক বাহক অর্থাৎ নেতা তাদের কথা তিনি উপস্থাপন করেছেন ব্যঙ্গাত্মকভাবে। আর আরেকটা হচ্ছে আর্থসামাজিক অবস্থার জায়গা থেকে, যেহেতু আমরা বাঙালি সমাজ এবং আবুল মনসুর আহমেদের লেখার মধ্যে বাঙালি সমাজটি এসে বাঙালি সমাজের বিভিন্ন ধরনের যে অসঙ্গতি রয়েছে সেগুলো তিনি উপস্থাপন করেছেন। আমরা এবার গল্পে চলে যাই। আমাদের আয়না গল্প গ্রন্থের মধ্যে 7টি ব্যঙ্গ রসাত্মক গল্প রয়েছে। প্রথমটির নাম হচ্ছে হুজুর কেবলা। আমরা শব্দটি দেখে বুঝতে পারছি হুজুর, এবং হুজুর কেবলা তিনি একজন পীর সাহেব, বলা যায় ভণ্ড পীর, এবং ভণ্ড পীর তিনি তার স্বার্থ হাসিল করছেন শিষ্যের মাধ্যমে, মুরিদদের
কাছ থেকে বিভিন্ন ধরনের উপটোকন গ্রহণের মাধ্যমে তাদেরকে একটা জায়গায় বদ্ধ করে রাখার মাধ্যমে। এবং এই চিত্রটি প্রকাশিত হয়েছে একজন ইংরেজ পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র, নাম হচ্ছে এমদাদ। এমদাদ তার জীবনের বিভিন্ন ধরনের হতাশা, বিষণ্ণতার জায়গাতে মুক্তির জন্য একজন পীরের কাছে বায়াত নিতে চেয়েছিলেন। আর বায়াত নিতে গিয়ে তিনি দেখলেন আসলে যে হুজুর কেবলা রয়েছে তিনি নিজের স্বার্থের জন্য সবকিছু করেন এবং নিজের স্বার্থ, লালসা, ভোগবৃত্তি, কামনা বাসনার জায়গাটি এখানে উপস্থাপিত হয়েছে। এবং আমরা দেখেছেন যে হুজুর কেবলা তার মুরিদের সুন্দরী অপরূপ স্ত্রীকে নিজের করে নেওয়ার কি একটা প্রতারণা করেছে। এবং যখন এমদাদ তার মুখোশ উন্মোচন করতে যাচ্ছে তখন এমদাদকে অনেকটা লাঞ্ছিত করা হয়েছে। এইভাবেই কিন্তু এই গল্পটি সমাপ্ত হয়েছে। এবং এই গল্পের মাধ্যমে আমাদের সমাজের যে ভণ্ড পীর প্রথা রয়েছে, বিশেষভাবে পীরের নাম করে যারা ধর্ম ব্যবসা করছে, নিজেদের স্বার্থ হাসিল করছে, তাদের কথা কিন্তু এই গল্পগ্রন্থের মধ্যে তিনি উপস্থাপন করেছেন। এবং তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তিনি যখন ময়মনসিংহে ছিলেন তখনই তিনি সরাসরি বিশেষভাবে কবর পূজা এবং সে সঙ্গে পীর প্রথার বিরুদ্ধে তিনি সরাসরি কলম ধরেছেন এবং মুখ তুলেছেন। এরপরের যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে গো দেবতাকাদেশ, অর্থাৎ গো দেবতা। এই গল্পটির মধ্যে হিন্দু সমাজের ধর্মান্ধতার যে জায়গাটি রয়েছে সেটি এখানে তিনি উপস্থাপন করেছেন, যে গো দেবতার নাম করে কিভাবে একটা কল্পনার মাধ্যমে গরুর বা গাভীর দুধের শহরে পরিণত হচ্ছে এবং সবকিছু ডুবে গেছে। এটা একটা কল্পনার মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। এবং হিন্দু সমাজের যে ধর্মের অন্ধদিকটি রয়েছে সেটি চমৎকারভাবে তিনি এখানে উপস্থাপন করেছেন। নায়েবে নবী, এই গল্পটির কথা যদি আমরা বলি, এখানে ধর্ম ব্যবসায়ীদের স্বার্থ উপস্থাপিত হয়েছে। বিশেষভাবে একজন পীর আসেন গ্রামে, সুদরামি সাহেব, তিনি তার স্বার্থের জন্য একজন পুত্রহীন এক পরিবারের একমাত্র কন্যাকে বিয়ে করে এবং আস্তে আস্তে করে সমাজে প্রতিষ্ঠা বা প্রতিপত্তি লাভ করার জন্য কিভাবে আরেকজন পীর, অর্থাৎ মুন্সি গরিবুল্লাহ, মৌলভী মুন্সি গরিবুল্লাহ, তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এবং বলা যায় যে সর্বশেষ যেটি হয়েছে যে একটা মানুষ মারা গেছে, সেই মানুষটি জানাজা নিয়ে তাদের মধ্যে বাহাস, মারামারি, ধাক্কাধাক্কি এবং সর্বশেষ সমাজপতির মাধ্যমে জানাজা। এই যে একটা নিজের স্বার্থের জন্য ধর্মটাকে ব্যবহার করা, ধর্মের এটা তিনি উপস্থাপন করেছেন। লিডরের পথ, এই গল্পের মূল বিষয় হচ্ছে মাঝহাবি স্বার্থ। এবং এখানে বলা যায় মাঝহাবি স্বার্থের অর্থাৎ একজন মৌলবীর ভণ্ডামি এবং সেই সঙ্গে রাজনৈতিক ভণ্ডামি বটে। মৌলানা ইসাক তিনি একটি পত্রিকা দিয়েছেন এবং পরবর্তী সময় দেখা যায় সেই পত্রিকায় মাঝহাব নিয়ে কথা বলছেন। এবং এক সময় দেখা গেল যে সঙ্গে সঙ্গে বিদ্বেষের সঙ্গে সঙ্গে ব্রিটিশ বিরোধী একটি বিদ্বেষ তিনি তার পত্রিকা ছড়িয়েছেন, আস্তে আস্তে প্রতিষ্ঠা পেয়েছেন। এখানে কিন্তু আমরা একটু বলতে পারি যে তিনি মুসলিম মধ্যবিত্ত যে মৌলবীদের যে উত্থানের জায়গাটি, মুসলিম শিক্ষিত সমাজের যে উত্থানের জায়গাটি তিনি এখানে অনেকটা উপস্থাপন করেছেন। অনেকে এখানে বলা হচ্ছে যে মাওলানা আকরাম খান কথা বিবেচনা করেছেন, তার কথাই হয়তো তিনি এখানে উপস্থাপন করেছেন। এরপরে গল্পটি হচ্ছে মুজাহিদিন, এবং এখানেও মাঝহাবি কুন্দল, হানাফি এবং মুহাম্মদীর মধ্যে এই যে মুসলমানদের মধ্যে মাযহাব নিয়ে এখনো পর্যন্ত যে সংশয় সংকট রয়েছে সেটি আমরা লক্ষ্য করছি। প্রতি মুহূর্তে দেখা যায় এটা নিয়ে এখনো পর্যন্ত ফেসবুকে বাহাস চলে, গালিগালাজ চলে, একজন অন্যজনকে আক্রমণ করে, সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি। এবং সমকালীন প্রাসঙ্গিকতার জায়গা থেকে এটি কিন্তু অনেক বড় একটি, এবং অনেকেই আফগানিস্তানে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। একটা জঙ্গিবাদী একটা মানসিকতা, ধর্মের নাম করে মনে হচ্ছে ধর্মযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এই ধরনের একটি বিষয় আমাদের সমাজে এখনো পর্যন্ত রয়েছে। এরপরে হচ্ছে বিদ্রোহী সঙ্গ। এখানে
ভণ্ড বিদ্রোহীদের এখানে ব্যঙ্গ মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। আমাদের সমাজে অনেক বিদ্রোহী রয়েছে যারা বিদ্রোহের নাম করে শুধু নিজের স্বার্থকে হাসিল করার চেষ্টা করে, এবং এক ধরনের পলায়ন বৃত্তি, অর্থাৎ সত্যিকারের মুক্তি থেকে পলায়ন বৃত্তির একটি প্রসঙ্গ রয়েছে, যে নিজের স্বার্থের জন্যই তারা বিদ্রোহ করছে এবং সেই স্বার্থটি সরাসরি শাসককে আঘাত করছে না। সে ধরনের একটি গল্প হচ্ছে বিদ্রোহী সংঘ। আরেকটি গল্প হচ্ছে ধর্মরাজ্য, এবং এখানে এই গল্পের বিষয়টি অতি হাস্য রসাত্মকের মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। কলকাতার যে সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমানের মধ্যে, সেটি মূল বিষয় হচ্ছে এই ধর্মরাজ্যের গল্পের মধ্যে রয়েছে, অর্থাৎ হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সেই বিষয়টি এখানে চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষভাবে হিন্দুরা বাদ্যযন্ত্র নিয়ে মুসলমানদের মসজিদের সামনে গিয়ে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এবং মুসলমানরাও তাদের ধর্ম রক্ষার জন্য একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকে আজান দিচ্ছে বা আজান দিচ্ছে, এই ধরনের বিষয়। এবং বলা যায় হচ্ছে এখানে একটা কল্পনার মাধ্যমে এই ধর্ম রাজ্যের প্রত্যেকটা মানুষের যে একটা বিদ্রোহ এবং ধর্মে ধর্মে যে সংঘাত বা হানাহানির যে জায়গাটি, সেটি উপস্থাপিত হয়েছে। এবং বলা যায় ধর্মীয় যুদ্ধের মাধ্যমে সেখানে হাজার হাজার মুসলিম বা হাজার হাজার হিন্দুর যে প্রাণহানি ঘটছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সাম্প্রদায়িক দাঙ্গাটি এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে রয়েছে। হিন্দু মুসলমানের কদিন আগে একটি দাঙ্গা হয়েছে, এবং এখানেও কিন্তু আমরা যদি বলি সেটা কিন্তু ধর্মের কোনো বিষয় নয়। একজন সত্যিকারের ধার্মিক কখনোই উগ্র হতে পারে না, অন্য ধর্মের মানুষকে আঘাত করতে পারে না, বরঞ্চ উদারতার বাণীর মাধ্যমে, মানবতার বাণীর মাধ্যমে অন্য ধর্মের মানুষকেও তাদের স্বাভাবিক জীবন চলাচলের ক্ষেত্রে সহযোগিতা করে। এটি হচ্ছে আমাদের একজন ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে একজন ভালো মুসলিম বা ভালো হিন্দু বা অন্য ধর্মে যারা রয়েছে তাদের মূল ভিত্তি হওয়া উচিত। তো আমরা এই গল্প বিশদভাবে পরবর্তী ক্লাসে আরও আলোচনা করব, এবং আমরা যদি আজকের মতন করে বলি তাহলে এই গল্প টির মূল বিষয় আবুল মনসুর আহমদ সম্পর্কে, অর্থাৎ এই গল্প গ্রন্থটি সম্পর্কে নজরুল ইসলামের বিবেচনা, গল্পের সংখ্যা, বৈশিষ্ট্য এবং পটভূমি বিচারের জায়গা থেকে গল্পের বিষয়, আশয়, এবং সর্বোপরি আবুল মনসুর আহমেদ একটি সংগ্রামমুখর জীবনের মধ্য দিয়ে তার জীবন কাটিয়েছেন। প্রায় 81 বছর জীবন ছিল, এবং তিনি রাজনীতি করেছেন, সাংবাদিকতা করেছেন, সাহিত্য লিখেছেন, এবং সাহিত্য লেখার মূল উদ্দেশ্য ছিল সমাজ পরিবর্তন, সমাজের মানুষের কল্যাণ কামনা করা, এবং সেই সঙ্গে অন্যায়, অবিচার এবং শোষণের বিরুদ্ধে তার কলম চলেছে। এখনো পর্যন্ত তার এই সাহিত্যগুলো, হিসেবে আয়না মতন গল্পগ্রন্থগুলো আমাদের সমাজে এখনো সমকালীন প্রসঙ্গ হিসেবে প্রভাব বিস্তার করছে। তাহলে তোমাদের আজকে এখানে আমাদের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে, হ্যাঁ অবশ্যই ঘরে থাকবে, সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুবে, বাড়ি যাওয়ার চেষ্টা করবে না, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।